আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য পরশুরাম ওরফে রাজশেখর বসুর লেখা গল্প তিলোত্তমা। আজকের গল্পটি আমরা নিয়েছি পরশুরাম গল্প সমগ্র এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে তিলোত্তমা। সিদ্ধিনাথের নাম আপনারা শুনে থাকবেন। বিদ্যার খ্যাতি আছে, সরকারি কলেজে পড়াতেন, কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ায় চাকরি ছেড়ে প্রায় 3 বছর নিষ্কর্মা হয়ে বাড়িতে বসেছিলেন। এখন ভালো আছেন, শিবচন্দ্র কলেজে পড়াচ্ছেন। সম্প্রতি কুবুদ্ধির সম্বন্ধে থিসিস লিখে পিএইচডি ডিগ্রি পেয়েছেন। সিদ্ধিনাথের বাল্যবন্ধু উকিল গোপাল মুখুজ্জের বাড়িতে যথারীতি সান্ধ্য আড্ডা বসেছে। উপস্থিত আছেন গোপালবাবু, তার পত্নী নমিতা, নমিতার ছোট বোন অসিতা। এই অসিতা সিদ্ধিনাথের আগের ছাত্রী ছিল। অসিতার স্বামী রমেশ ডাক্তার আর সিদ্ধিনাথ। সিদ্ধিনাথের বাড়ি খুব কাছে। তার স্ত্রী নবদুর্গা একটু সেকেলে। এই মেয়ে পুরুষের আড্ডায় তিনি আসেন না। আড্ডার শুরুতে গোপালবাবু বললেন, এই যে সিদ্ধিনাথ, তুমি ডক্টরেট পেয়েছো, তাতে আমরা সবাই খুশি হয়েছি। সম্মান তোমার বিদ্যের তুলনায় অবশ্য কিছুই নয়, তবে শোনাই ভালো, ডক্টর সিদ্ধিনাথ ভট্টাচার্য। নমিতা তোমাকে আর অশ্রদ্ধা করতে পারবে না। নমিতা বললেন, ডক্টর একটা নিতান্ত বাজে উপাধি। গন্ডা গন্ডা ডক্টর পথে ঘাটে গড়াগড়ি খাচ্ছে। আমি ওকে একটা ভালো উপাধি দিচ্ছি, বক্তা। অসিতা বলল, মানে কি দিদি? মানে খুব সোজা, যে বকে সে বক্তা, আর যে বকবক করে সে বকবক্তা। সিদ্ধিনাথ বললেন, থ্যাংক ইউ নমিতা দেবী, আপনার প্রদত্ত উপাধিটির মর্যাদা রাখতে আমি সর্বদাই চেষ্টা করব। নমিতা বললেন, তবে আর সময় নষ্ট করেন কেন? আপনার বকবক্তৃতা এখনই শুরু করুন না। কোন বিষয়ে শুনতে চান? শঙ্করের অদ্বৈতবাদ, মার্কসের দ্বান্দ্বিক জড়বাদ, শরীরতত্ত্ব, সমাজতত্ত্ব, না পরলোক তত্ত্ব? গোপালবাবু বললেন, ওসব নিরস্তত্ব শুনতে চায় না। প্রেমের কথা যদি তোমার কিছু জানা থাকে তবে তাই বলো। হাড়ে হাড়ে জানা আছে। আমি নিজেই একবার বিশ্রী রকম প্রেমে পড়েছিলাম। আস্পর্ধা কম নয়। বাড়িতে পাহারাওয়ালি গিন্নি থাকতে প্রেমে পড়লেন কোন আক্কেলে? বলতে লজ্জা হয় না? মানুষের যা স্বাভাবিক ধর্ম তা স্বীকার করতে লজ্জা হবে কেন? আপনার মুখেই তো শুনেছি যে অসিতার বউ ভাতের ভোজে আপনি গপ গপ করে 4 গন্ডা ভেটকি মাছের ফ্রাই খেয়েছিলেন। তার জন্য তো আপনাকে রাক্ষসী কি মেছো পেতনি বলছি না। ঝগড়া করো কেন? নমিতা, সিধুকে বলতে দাও, তোমার মন্তব্য শেষ করো। সিদ্ধিনাথ বলতে লাগলেন, ব্যাপারটা ঘটেছিল বিয়ের আগে। গিন্নি থাকতে প্রেম হবার জোকি। তখন বয়স 22-23, পোস্ট গ্র্যাজুয়েটে পড়ি। বাবা মা দুজনেই বর্তমান। ওহে রমেশ ডাক্তার, তোমাদের শাস্ত্রে এই কথা বলে তো, কোনো দেশে একটা নতুন ব্যাধি যদি আসে তবে প্রথম তা মারাত্মক হয়, তবে 200-100 বছর পর তার প্রকোপ কমে যায়। রমেশ বলল, আগে হ্যাঁ, কোনো কোনো রোগের বেলা তাই হয় বটে। প্রেমও সেই রকম ব্যাধি। এরও 3 দশা আছে। প্রাইমারি স্টেজে প্রেম হলো 90% লালসা, 10% ভালোবাসা। সেকেন্ডারি স্টেজে হাফ অ্যান্ড হাফ। টারসারিতে প্রায় সবটাই ভালোবাসা, নামমাত্র লালসা। পুরাকালে পূর্বরাগ অর্থাৎ প্রেমের প্রথম আক্রমণ অতি সাংঘাতিক হতো। কাদম্বরীতে বাণভট্ট লিখেছেন, মহাশ্বেতার প্রেমে পড়ে পুণ্ডরিক হার্ট ফেল করে মারা যায়। আরব্য উপন্যাসের অনেক নায়ক নায়িকা প্রেমে শয্যাশায়ী হতো। অমন যে জবরদস্ত রাজর্ষি আওরঙ্গজেব বাদশা, তিনিও প্রথম যৌবনে গোলকন্দার এক নবাব নন্দিনীকে দেখে মরণাপন্ন হয়েছিলেন। আজকাল এরকম বড় একটা দেখা যায় না, কারণ মেয়ে পুরুষ সবাই খুব হিসেবি হয়েছে। তাছাড়া দেদার প্রেমের গল্প পড়ে আর সিনেমায় ছবি দেখে খানিকটা ইমিউনিটিও এসেছে। কিন্তু দৈবক্রমে আমি যে প্রেমের কবলে পড়েছিলাম তা সেই সেকেলে ভিরুলেন্ট টাইপের। তবে বেশি ভুগতে হয়নি, 5 দিনের মধ্যেই সেরে উঠি। নমিতা বললেন, কিসে সারলো? পেনিসিলিন না খ্যাপা কুকুরের ইঞ্জেকশনে?
হুম, ওষুধের কাজ নয়, গুরুর কৃপায় সেরেছিল। আপনি তো পাষণ্ড লোক, আপনার আবার গুরুকে? যিনি জ্ঞানদাতা বা শিক্ষাদাতা তিনিই গুরু। সম্প্রতি আমার দুটি গুরু জুটেছে, আমার ছাত্র পরাশর হোর আর এপাড়ার বকাটে ছেলে গুলচাঁদ। পরাশরের কাছে কবিতা রচনা শিখছি আর গুলচাঁদের কাছে বাইসাইকেল চড়া। অসিতা বলল, স্যার, আপনি তো বলতেন যে কাব্যচর্চা আর গাঁজা খাওয়া দুই সমান, তবে শিখছেন কেন? কিছু লিখছেন নাকি? রাম বলো, লেখবার জন্য শিখছি, শুধু কবিতা লেখার প্যাঁচটা জানতে চাই। আর বাইসাইকেল শিখছি ট্রাম বাসের ভাড়া বাঁচাবার জন্য। দেখো অসিতা, কবিতা লেখা অতি সোজা কাজ, মাসখানেক প্র্যাকটিস করলে তুমিও পারবে। হয়তো তোমার দিদিও বছরখানেক চেষ্টা করলে পারবেন। কেন যে লোকে কবিদের খাতির করে। বাজে কথা রাখুন। কার সঙ্গে প্রেম হয়েছিল? অত চট করে সারলই বা কি করে? প্রতিদ্বন্দ্বী আপনাকে ঠেঙিয়েছিল নাকি? ধৈর্য ধরুন, যথাক্রমে সবই শুনবেন। প্রেমে পড়ার 4-5 ঘন্টার মধ্যেই কাবু হয়েছিলাম। আহারে, রুচি নেই, মাথা টিপটিপ করে, বুক ঢিপ ঢিপ করে, ঘুম মোটেই হয় না। লেখাপড়া চুলোয় গেল, 24 ঘন্টা শয্যাশায়ী। মা বললেন, আরে সিধু, তোর হয়েছে কি? কপালটা যেন ছ্যাঁক ছ্যাঁক করে। বাবা ডাক্তার ডাকলেন। নাড়ি, জিভ, বুক, পেট সব দেখে ডাক্তার বললেন, ডেঙ্গু মনে হচ্ছে। ভয়ের কারণ নেই, নড়াচড়া বন্ধ রাখবে, হ্যাঁ, লিকুইড ডায়েট চলবে। 1 আউন্স ক্যাস্টর অয়েল এখনই গাইয়ে দিন, আর 10 গ্রেন কুইনিন লেবুর রস দিয়ে জলে গুলে এবেলা একবার ওবেলা একবার, মুখটা তেতো রাখা দরকার। রামদাস কাব্য সংখ্যা বেদান্ত চুঞ্চু তখন ইউনিভার্সিটিতে প্রাচ্য দর্শনের অধ্যাপক ছিলেন। এখন তিনি নাগপুরে আছেন। বয়স বেশি নয়, আমার চাইতে 6-7 বছরের বড়। সংস্কৃত পণ্ডিতরা একটু রসিক হয়ে থাকেন। রামদাসও রসিক লোক, ছাত্রদের সঙ্গে ইয়ার্কি দিতেন, কিন্তু সকলেই তাকে খুব শ্রদ্ধা করত। আমাকে তিনি বিশেষ রকম স্নেহ করতেন, কারণ বিদ্যায় আর রূপে ক্লাসের মধ্যে শ্রেষ্ঠ ছিলাম। নমিতা বললেন, জন্মস্তক বিদ্যের জাহাজ ছিলেন তা না হয় মানলুম, কিন্তু রূপ আবার কোথায় পেলেন? এই তো গুলিখোরের মতো চেহারা, গরুর মতো ড্যাবড্যাবে চোখ, শুয়োরকুচির মতো চুল। সকলেই আপনার মতন অন্ধ নয়, সমাজদার রূপদর্শী লোক ঢের আছে। দুদিন আমাকে ক্লাসে দেখতে না পেয়ে চুঞ্চু মশাই জিজ্ঞেস করলেন, সিদ্ধিনাথ কামাই করছে কেন? ছাত্ররা বলল তার ভারী অসুখ। আমার বাবার সঙ্গে তার বাবার বন্ধুত্ব ছিল, সেই সূত্রে চুঞ্চু মশাই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। অসুখ শুনে আমাকে দেখতে এলেন। বকবক করে শুধু বাজে কথা বলছেন। প্রেমে পড়লেন, অথচ প্রেম পাত্রীটির কোনো খবর নেই। তার নাম কি, পরিচয় কি, দেখতে কেমন, সব বৃত্তান্ত খুলে বলুন। আপনার রামদাস চঞ্চুর কথা শুনতে চায় না। ব্যস্ত হবেন না, কি জাতি কি নাম ধরে কোথায় বসতি করছে সবই শুনতে পাবেন। মেয়েটি দেখতে কেমন তা জানবার জন্য ছটফট করছেন, তাই না? আচ্ছা, এখনই বলে দিচ্ছি, অতি সুশ্রী গৌরী তন্নি, আপনার মতন গোবদা নয়, হিংসুটিও নয়। গোপাল কি দেখে যে আপনার প্রেমে মজেছে তা বুঝতেই পারি না। বোঝবার কোনো দরকার নেই, পরচর্চা না করে নিজের কথা বলুন। শুনুন, চুঞ্চু মশাই যখন দেখতে এলেন তখন আমার ঘরে আর কেউ ছিল না। আমি চিৎপাত হয়ে বিছানায় শুয়ে আছি। কপালে অডিকলনের পটি, চোখে উদাস করুণ দৃষ্টি, মুখ দিয়ে মাঝে মাঝে প্রভৃতি কাতর ধ্বনি বেরোচ্ছে। রামদাস প্রশ্ন করলেন, কি হয়েছে সিদ্ধিনাথ? বললাম, কি জানি স্যার, শরীর অত্যন্ত খারাপ, বড় যন্ত্রণা, আমি আর বাঁচব না। চুঞ্চু মশাই আমার নাড়ি দেখলেন, চোখ দেখলেন, বুক আর পিঠে হাত বুললেন, তারপর ঠোঁট কুচকে মাথা নেড়ে বললেন, সব লক্ষণ মিলে যাচ্ছে। কিসের লক্ষণ পণ্ডিত মশাই? সাত্ত্বিক বিকারের অস্পষ্ট লক্ষণ প্রকট হয়েছে। স্তম্ভছেদ, রোমাঞ্চ, সর্বঙ্গ, বেপুথু বৈবর্ণ, অশ্রু মূর্ছা। সাত্ত্বিক বিকার মানে কি স্যার? মানে তুমি ঘোরতর প্রেমে পড়েছ,
সুদুস্তুর পঙ্কে আকণ্ঠ নিমজ্জিত হয়ে হাবুডুবু খাচ্ছ, ঠিক বলেছি কিনা? আমি ঢাকবার চেষ্টা করলাম না, বললাম, আগে ঠিক। তা পাত্রীটি কে? নামধাম বলে ফেলো। যদি অলঙ্ঘীয় বাধা না থাকে তবে সম্বন্ধের চেষ্টা করব। কোনো আশা নেই স্যার, বৈবাহিক অবৈবাহিক কোনো সম্পর্কই হবার জো নেই। আমার আমার নাগালের একদম বাইরে। যদি নাগালের বাইরেই হয় এবং কোনো আশা না থাকে তবে বৃথা তার চিন্তা করছো কেন? মন থেকে একেবারে মুছে ফেলো। চেষ্টা তো করছি, কিন্তু পারছি না যে। আচ্ছা, তার ব্যবস্থা আমি করছি। আগে তার পরিচয় দাও। আমি সবিস্তারে পরিচয় দিলাম। তাকে সিনেমায় দেখেছি, তিলোত্তমা ছবিতে নায়িকার পার্টে। নমিতা বললেন, আরে রাম রাম, ছি 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 ছি, এত ভনি তারপর সিনেমার অ্যাক্ট্রেস? স্কুলের চ্যাংড়ে ছেলেরাই তো সেরকম প্রেমে পড়ে। ডক্টর সিদ্ধিনাথ বকবক্তার নজর অত ছোট তো মনে করিনি। উঁচু দরের কিছু আশা করেছিলুম, অন্তত একটা পিস্তলওয়ালি অগ্নি দিদি কিংবা নাটোরের বরলতা সেন। অমন আশা তোমার করাই অন্যায় দিদি। এর তো তখন কম বয়স, ডক্টর বা বকবক্তা কোনো খেতাবই পাননি। ছিছি করবার কোনো কারণ নেই। আমার মনোরথে আকাশের নক্ষত্র জোতা ছিল। তিলোত্তমা ছবিতে সে নায়িকা সাজত। তার নিজের নামও তিলোত্তমা। তার বাপ আর ঠাকুরদা বাঙালি, ঠাকুমা বর্মী, মা অ্যাংলো ইন্ডিয়ান, দিদিমা ইংরেজ, দাদামশাই পাঞ্জাবি। অ্যাভারেজ বাঙালি মেয়ে মোটেই সুশ্রী নয়। জারুল কাঠের মতো গায়ের রং, ছোট ছোট চোখ, এখান থেকে ওখান পর্যন্ত মুখের হা যেন ইঁদুর ধরা জাতিকল, মোটা ঠোঁট, থুতনি এতটুকু। বিশ্বাস না হয় তো আরশিতে মুখ দেখবেন। বাঙালি পুরুষদের চেহারা কেমন তা শুনবেন? চোয়ারে গড়ন, আবলুস কাঠের মতো রং। সিদ্ধিনাথ হাত নেড়ে বললেন, থামুন থামুন, যা বলবার গোপালকে আড়ালে বলবেন। অন্যের কাছে প্রতিনিন্দা মহাপাপ। তা যা বলছিলাম শুনুন। তিলোত্তমার দেহে 4 জাতের রক্ত মিশেছিল, সেই জন্যেই সে অসাধারণ সুন্দরী। গোড়ালি পর্যন্ত চুল, চাঁপা ফুলের মতো রং। অসিতা বলল, রং কি করে টের পেলেন স্যার? তখন তো টেকনিকলার হয়নি। রংটা অনুমান করেছিলাম। লম্বা ছিপছিপে গড়ন, পক্ক বিম্বাদরষ্টি, চকিত হরিণী প্রেক্ষণা, পিনস্তনী, নিবিড় নিতম্বা। কালিদাস যাকে বলেছেন যুবতী বিষয়ে বিধাতার আদ্যা সৃষ্টি। বিধাতার সৃষ্টি থোড়াই। আপনি দেখলে হাদা ছিলেন, তাই আসল রং টের পাননি। রং সুরমা পরচল তুলো আর খড় দিয়ে কি গড়া যায় তার কোনো আইডিয়াই আপনার নেই। রামদাস চুঞ্চুও তাই বলেছিলেন বটে। তারপর শুনুন। তিলোত্তমার গলার আওয়াজ এত মিষ্টি যে তা বলবার নয়। উপমা খুঁজে পাচ্ছেন না? রূপলী কণ্ঠস্বর বলা চলবে? ও হলো ইংরেজির অন্ধ নকল। কণ্ঠস্বর সোনালি রূপলী হয় না। সোনার উপর আওয়াজও ভালো নয়, বরং স্টিলের তারের সঙ্গে তুলনা দেওয়া যেতে পারে। যেমন বীণার ঝঙ্কার কিংবা দামি ঘড়ির গঙের ডিং ডিং। তারপর শুনুন। রামদাস চঞ্চু তিলোত্তমার বিবরণ শুনে প্রশ্ন করলেন, তার সঙ্গে তোমার আলাপ হয়েছে? বললাম, আলাপ কোত্থেকে হবে স্যার? সে থাকে বোম্বাইয়ে। তাকে কোনোদিন সশরীরে দেখিনি, শুধু ছবিতেই তার মূর্তি দেখেছি, ছবিতেই তার কথা আর গান শুনেছি। চঞ্চু মশাই সহাস্যে বললেন, বেশ বেশ, কায়া দেখোনি, শুধু ছায়া দেখেছো। এখন শুয়ে শুয়ে ছায়াও দেখছো না, শুধু মায়া দেখছো। ভয় নেই, আমি তোমাকে উদ্ধার করব। সাংখ্য দর্শনে বলে প্রকৃতি এক আর পুরুষ অনেক। পুরুষ আসলে শুদ্ধ বুদ্ধি নির্বিকার, কিন্তু তার সামনে যখন প্রকৃতি সেজে গুজে নৃত্য করে তখন পুরুষের বিকার হয়। সে ভব যন্ত্রণা ভোগ করে। প্রজ্ঞা লাভ করলেই পুরুষের নেশা ছুটে যায়, প্রকৃতি অন্তর্হিত হয়। তুমি একজন পুরুষ, তিলোত্তমা রূপা প্রকৃতি তোমার সামনে নেচেছিল, এখনো তোমার মনের মধ্যে নাচছে।
তাই তোমার এই দুর্দশা। বৎস সিদ্ধিনাথ, প্রবুদ্ধ হও, তোমার পৌরুষ দেখাও, প্রকৃতিকে ধমক দিয়ে বলো, দূর হ মায়াবিনী, ভাগো, গেট আউট। ক্ষুদ্র হৃদয় দৌবল্য ঝেড়ে ফেলে দিয়ে মোহমুক্ত হয়ে কৈবল্য লাভ করো। হ্যাঁ, আমি বললাম, ওসব তত্ত্ব কথায় কিছু হবে না স্যার। বেশ, সাংখ্যে যদি কাজ না হয় তবে অদ্বৈতবাদ শোনো। এই জগতে হরেক রকম যা দেখছো তার কোনো অস্তিত্ব নেই, শুধুই মায়া। একমাত্র ব্রহ্মই আছেন, তিনি পুরুষ নন, স্ত্রী নন, ক্লীবলিঙ্গ, এবং তুমিই সেই ব্রহ্ম। বলেন কি স্যার, আপনি ব্রহ্ম নন? আমিও ব্রহ্ম। তিলোত্তমা, তোমার সহপাঠীরা, তোমার ভাইস চ্যান্সেলর, প্রত্যেকেই ব্রহ্ম। সবাই এক, শুধু মায়ার জন্য আলাদা আলাদা বোধ হয়। আপনি বলতে চান তিলোত্তমা আর আমাদের বাড়ির কুঁজি বুড়ি ঝি দুই এক? তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সুন্দর বা কুৎসিত, সাধু বা অসাধু, সব তুল্যমূল্য। এক পরমাত্মা সর্বভূতে বিরাজমান। বোকালোক মনে করে 100 তুলোর চাইতে 100 লোহা বেশি ভারী, কিন্তু প্রকৃতপক্ষে দুইয়েরই ওজন সমান, বুঝলে? মানি না স্যার। আপনি নিচের ওই উঠোনে দাঁড়ান, আমি দোতলা থেকে আপনার মাথায় 100 তুলো ফেলবো, তারপর 100 লোহা ফেলবো। তারপরেও যদি বেঁচে থাকেন তবে আপনার কথা মানব। অট্টহাস্য করে চুঞ্চু মশাই বললেন, ওহে সিদ্ধিনাথ, গুরু মারা বিদ্যে এখনো তোমার হয়নি। হ্যাঁ, একটু সায়েন্স পড়ো। তুমি গুরুত্ব আর আপেক্ষিক গুরুত্ব, ভার আর সংঘাত গুলিয়ে ফেলেছো, বুঝলে? আমি বললাম, যাই বলুন স্যার, আপনার অদ্বৈতবাদে কোনো ফল হবে না। তিলোত্তমা হচ্ছে অলোক সামান্যা নারী, তার সঙ্গে কারোর তুলনাই হতে পারে না। তার চেহারা, অভিনয় আর গান আমাকে জাদু করেছে। চুঞ্চু মশাই বললেন, তবে কাণ্ডজ্ঞান প্রয়োগ করো, যাকে বলে কমন সেন্স। পক্ষীরাজ ঘোড়া, আকাশ কুসুম, সিংহলা খরগোশ, এসবে বিশ্বাস করো। আজ্ঞে না, ওসব তো কল্পনা, কিন্তু তিলোত্তমা বাস্তব। একেবারেই ভুল। কবি খুব হাতে রেখেই বলেছেন, অর্ধেক কল্পনা, তুমি অর্ধেক মানবী। তোমার তিলোত্তমা অর্ধেক নয়, 15 আনা কল্পনা। তুমি তার কতটুকু জানো হে ছোকরা? তার মূর্তিটা জোড়াতালি দিয়ে তৈরি, তার ভাষা নিজের নয়, নাট্যকারের। তার গানও নিজের নয়, অন্য মেয়ে আড়াল থেকে গেয়েছে। একটা কৃত্রিম নারীর মানবীয় চিত্রার্পিতা ছায়া দেখে তুমি ভুলেছ তোমার মেজাজ তুমি জানো না। হয়তো খেঁকি কুদুলি, হয়তো নেশা করে, হয়তো দেমাগে মটমট করছে, হয়তো তার কালচারও বিশেষ কিছু নেই। একটু ভেবে আমি বললাম, পণ্ডিত মশাই, আপনার কথা শুনে এখন মনে পড়ছে, তিলোত্তমা সরোবরকে সরোবর, জিহ্বাকে জিহ্বা আর প্রেমকে ফ্রেম বলেছিল। তবেই বুঝো, তুমি আবার ভীষণ খুঁতখুঁতে। যদি তোমাদের মিলন হয়, তার সঙ্গে তুমি যদি গড় করো, তবে দুদিনেই তার গ্ল্যামার লোপ পাবে। সেকালে কলকাতায় একজন অতি শৌখিন বনেদি বড়লোক ছিলেন। তিনি রোজ সন্ধ্যায় তার রূপসী রক্ষিতার বাড়িতে যেতেন, দুপুরে রাতে বাড়ি ফিরতেন। কোনো কারণে দুদিন তিনি যেতে পারেননি। বিরহ যন্ত্রণা সইতে না পেরে তৃতীয় দিনে ভোরবেলায় তিনি হাজির হলেন। দেখলেন তার প্রেয়সী গামছা পরে ঘোড়া হাতে কোথায় চলেছেন। তাই দেখে ভদ্রলোক আকাশ থেকে পড়লেন। নমিতা বললেন, আপনি অতি অসভ্য, মুখে কিছুই বাঁধে না, না? ও তো আমি বলিনি, গুরু মুখে যা শুনেছি তাই আবৃত্তি করেছি। প্রেয়সীর সেই অদৃষ্টপূর্ব প্রাকৃত রূপ দেখে ভদ্রলোকের মোহ কেটে গেল। তিনি বৈরাগ্য অবলম্বন করে বৃন্দাবনবাসী হলেন। আপনার নিজের কি হলো তাই বলুন। তারপর চুঞ্চু মশাই বললেন, ওহে সিদ্ধিনাথ, এখন তোমাকে আসল তিলোত্তমার ইতিহাস বলছি, শোনো। সুন্দু উপসুন্দু দুই ভাই ছিল হরিহর আত্মা। তাদের উপদ্রবে ব্যতিব্যস্ত হয়ে দেবতারা ব্রহ্মার শরণ নিলেন। ব্রহ্মা বললেন, ভয় নেই, আমি দুদিনেই ওদের সাবার করে দিচ্ছি। তিনি ব্রাহ্মী মায়ায় এক সিনথেটিক ললনা সৃষ্টি করলেন। জগতের যাবতীয় সুন্দর বস্তুর তিল তিল উপাদানের সংযোগে তৈরি, সেই জন্য তার নাম হলো তিলোত্তমা। তার ট্রায়াল দেখবার জন্য দেবতারা ব্রহ্মসভায় সমবেত হলেন। ব্রহ্মার চারদিকে ঘুরে ঘুরে তিলোত্তমা নাচতে লাগলো। পিতামহ প্রবীণ লোক,
চক্ষু লজ্জা আছে, ঘাড় ফিরিয়ে দেখতে পারেন না, অথচ দেখবার লোভ তার 16 আনা। অগত্যা তার ঘাড়ের চারদিকে 4টে মুন্ডু বার হলো। ইন্দ্রের সর্বাঙ্গে সহস্র লোচন ফুটে উঠল। তাই দিয়ে তিনি চোঁ চোঁ করে তিলোত্তমার রূপ সুধা পান করতে লাগলেন। অনেকক্ষণ নাচ দেখে ব্রহ্মা বললেন, বাহ, খাসা হয়েছে, এখন তুমি সুন্দু উপসুন্দুর কাছে গিয়ে তাদের সামনে নৃত্য করো। তিলোত্তমা তাই করল। তাকে দখল করার জন্য 2 ভাই কাড়াকাড়ি মারামারি করে দুজনেই মরল। দেবতারা নিরাপদ হলেন। ইন্দ্র বললেন, তিলোত্তমা, আমার সঙ্গে অমরাবতীতে চলো, শচীকে বরখাস্ত করে তোমাকেই ইন্দ্রাণী করবে। বিষ্ণু বললেন, খবরদার, তিলোত্তমার দিকে নজর দিও না, ও বৈকুণ্ঠে যাবে, আমার পদসেবা করবে। মহেশ্বর বললেন, ও হে বিষ্ণু, তোমার তো বিস্তর সেবাদাসী আছে, তিলোত্তমা আমার সঙ্গে কৈলাসে যাবে, পার্বতীর একজন ঝি দরকার। তখন ব্রহ্মা বেগতিক দেখে বললেন, তিলোত্তমে স্ফটস ফটস ফটস ফটয়। তিলোত্তমা দড়াম করে ফেটে গেল অ্যাটম বোমার মতো। তার সমস্ত সত্তা বিশ্লিষ্ট হলো। যে উপাদান যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেল। ক্লান্তি বিদ্যুল্লতায়, কেশরাশি মেঘমালায়, মুচ্ছছবি পূর্ণচন্দ্রে, দৃষ্টি মৃগলোচনে, ওষ্ঠারাগ পক্কবিম্বে, দন্তরচি কুণ্ডকলিকায়, কণ্ঠস্বর বেণুবীণায়, বাহু মৃণাল দণ্ডে, পয়োধর বিল্লফলে, নিতম্ব করিকুম্ভে, উরু কদলিকাণ্ডে। পড়ে রইল শুধু একটু রেডিও অ্যাক্টিভ ধোয়া। অসিতা বলল, তিলোত্তমার মন কোথায় ফিরে গেল তা তো বললেন না স্যার। তার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কিছুই ছিল না, আত্মাও ছিল না। তিলোত্তমা একটা রোবট। পুরাণ কথা শেষ করে চুনচুমশাই প্রশ্ন করলেন, বৎস সিদ্ধিনাথ, এখন কিঞ্চিত সুস্থ বোধ করছো কি? মোহ অপগত হয়েছে? আমি লাফ দিয়ে উঠে বললাম, একদম সেরে গেছি স্যার, আমার মানসী তিলোত্তমাও এক্সপ্লোড করে বিলীন হয়েছে। চুনচুমশাই বললেন, এখনো বলা যায় না, কিছু ধোয়া থাকতে পারে। দেখো সিদ্ধিনাথ, তোমার চটপট বিবাহ হওয়া দরকার, তোমার বাপ মায়েরও সেই ইচ্ছে। আমার ছোট শালী নবদুর্গা দেখতে নেহাত মন্দ নয়, কাল বিকেলে আমাদের বাড়িতে এসে তাকে একবার দেখে যেও, কেমন? আমি উত্তর দিলাম, দেখবার দরকার নেই স্যার, ছায়া দেখে একবার ভুলেছি, কায়া দেখে আর ভুলতে চাই না। ওই নবদুর্গা না বনদুর্গা কি নাম বললেন না, ওকেই বিয়ে করব। আপনি যখন বলছেন তখন আর কথা কি। ঠিক বলেছ সিদ্ধিনাথ, 10 মিনিট দেখে তুমি আর কি বুঝবে? আমি তো 10 বছরেও নবদুর্গার দিদি জয় দুর্গার ইয়ত্তা পাইনি। বিবাহ হয়ে যাক, তারপর ধীরে সুস্থে যতদিন খুশি দেখো, কেমন? তারপর চুনচুমশাই বাবাকে বললেন, বাবা মা রাজি হলেন। 2 মাসের মধ্যে নবদুর্গার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। গোপালবাবু বললেন, সিদ্ধিনাথের ইতিহাস তো শেষ হলো, এখন নমিতা তোমার মন্তব্য বলতে পারো। নমিতা বললেন, আপনার গিন্নি কি এসব জানে? সিদ্ধিনাথ বললেন, শুনিয়েছি, আরও অনেক রকম জীবন স্মৃতি তাকে বলেছি, কিন্তু প্রতিবাক্যে তার আস্থা নেই। আমার কোনো কথাই তিনি বিশ্বাস করেন না। জীবন স্মৃতি না ছাই, বকবক করে আবোল তাবোল বানিয়ে বলেছেন, আগাগোড়া মিথ্যে, শুধু নবদুর্গা সত্যি। শুনলেন তিলোত্তমা, রচনা পরশুরাম ওরফে রাজশেখর বসু। গোপালবাবুর চরিত্রে অমিত, রমেশ ডাক্তার গোপাল, নমিতার ভূমিকায় পূজা, অসিতা, দেবস্মিতা এবং সিদ্ধিনাথ, চুনচুমশাই ও গল্প পাঠে অতনু। আবহ এবং প্রচ্ছদ টিম হরেবল উইকেন্ড। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা অতনু। শেষ হলো তিলোত্তমা। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।